লাগতেছে না বাবা। ঠিকঠাক ভালো লাগতেছে দেখ। এটা মানে ডিজে হবে রে। হ্যাঁ সোনিকা আসবে। ও মাই গড। ওকে যাই যাই তাহলে। যাই তো। সো স্নেহা কেমন আছো? হ্যাঁ, ওই দিন কাল পর্যন্ত খারাপ ছিলাম, আজকে থেকে মুড ভালো হয়ে গেছে। কেন আজকে হঠাৎ মুড ভালো কেন? আমি তো প্রায় ইভেন্ট শোতে যাই, সো ওই দিন দেখা যায় ইভেন্টের নাম শুনলেই মনটা ভালো হয়ে যায়, তাই আর কি। আচ্ছা রিসেন্টলি আমি একটা ইস্যু দেখলাম একটা অ্যাওয়ার্ড শোতে তোমার উপরে একটা ক্লেম করা হচ্ছে, হ্যাঁ একটা একটা জিনিস ক্লেম করা হচ্ছে, ওই ব্যাপারটা নিয়ে একটু আমরা জানতে চাই আসলেও ঘটনাটা কি? করুক না, ভিউই তো কামাবে, টাকাই তো কামাবে, করুক না। এতে যদি ওর সংসার চলে তাহলে আমার উসিলে যদি কারো সংসার চলে, ইনকাম হয়, তো সেটা ভালো না, করুক করুক, সমস্যা নেই, নো ওয়ারিস। আচ্ছা তো আমি আবার দেখলাম যে তুমি নাকি তার উপরে আবার মানহানির একটা মামলা করছো। এবার মামলা করেছি। তো ওইটা এখন কতদিন চলবে? আই মিন তুমি টাকা ইনকাম করে খাচ্ছ আমার নাম নিয়ে, দ্যাটস ভেরি গ্রেট, আই এম প্রাউড অফ ইউ, বাট ইট ডাজেন্ট মিন যে তুমি কাউকে হেনস্থা করে হয়রানি করে আমার ভিডিও ফুটেজ ওনার দাবি করে ওইটা চালিয়ে দিবে চুরি বলে। সো এর জন্য তো সাইবার ক্রাইমে মামলা তোমার খেতেই হবে, অ্যান্ড কোর্ট যেদিন ডাকে সেদিনই দেখা যাবে কি হয়। তো এখন আমরা দেখেছিলাম কি ওই ভিডিওটাতে তোমার একটা ক্লিপ ছিল ভেতর থেকে হেঁটে আসার, হ্যাঁ, ওই তোমার ব্যাগটা কালো কালার দেখাচ্ছিল, এই জিনিসটা আসলে কেন? ওইটা কি মানে কালার মানে আসলে কাহিনীটা কি? আসলে ব্যাগ কালো দেখা যাচ্ছিল না, হয়তো তোমরা খেয়াল করে দেখবো অন্ধকার ছিল। সো আমি যেই ব্যাগ নিয়ে গিয়েছি সেই ব্যাগ নিয়ে এসেছি, এখন প্রবলেম হচ্ছে সেটা আমার বের হওয়ার ক্লিপ না ভাই, ওইটা আমার ওয়াশরুমে যাওয়ার ক্লিপ, অ্যান্ড সেটা আমার ভিডিও ছিল, সেটা উনি ধারণ করে দেন বলতেছে যে আমি নাকি এসে পড়ছে। আমার কথা সাদা ব্যাগ নিয়ে গেলে, কালো ব্যাগ নিয়ে আসলে তাহলে সাদা ব্যাগ বাসায় কীভাবে নিতে পারলাম? ওকে আমি যতটুকু জানি তুমি এবার এইচএসসি এক্সাম দেবে রাইট? এই যে এত কাজ করতেছো, এই কাজের ফাঁকে তুমি পড়াশোনা কখন করতেছো? কই কাজ করে টুকটাক মডেলিং করি, আর এই ইভেন্ট হলে যাই, ব্র্যান্ড প্রমোশন করি। মেইনলি কি আমার ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে আর মডেলিংয়ে আমি হচ্ছে একটু বেশি ফোকাসড, বাট সামনে যেহেতু আমি রিসেন্টলি এইচএসসিটা দিব এই জুলাই 2 তারিখে, সো দেখা যায় এখন আর ওই কাজ নিয়ে শুধু শুধু নিজেকে হয়রান করি না, কজ পাস তো আলটিমেট করতেই হবে। তুমি জন্য কোন গ্রুপে আছো? সায়েন্সে ছিলাম 10-এ, দেন আমি হিউম্যানিটিস নিয়েছি। আচ্ছা হিউম্যানিটিসের মধ্যে কোন সাবজেক্ট অনেক বেশি হার্ড? আমার না হিউম্যানিটিসের কোনো সাবজেক্টে আমার অত হার্ড লাগে নাই। ভূগোলটাও ভালো, যদি কিছু কিছু অঙ্ক টঙ্ক আছে ওগুলো করা যায়। আইসিটি অলওয়েজ হার্ডার গেট হার্ড ফর মি। আমি আরেকটু জানতে চাচ্ছি তোমার সায়েন্সের স্টুডেন্ট মানে ভালো নাম্বার পেতে সায়েন্সের স্টুডেন্টরা বেশি খাটে নাকি হিউম্যানিটিসের স্টুডেন্টরা বেশি খাটে? হিউম্যানিটিসরা বেশি খাটে। ইটস নট বিকজ আমি হিউম্যানিটিস চুজ করছি, বিকজ সায়েন্সে হচ্ছে কি যদি যারা ম্যাথমেটিক্যাল টার্মসে ভালো, সো দেখা যায় তাদের জন্য সায়েন্সে থেকে নাম্বার আনাটা অতটা প্যারা লাগে না নাম্বার কালেক্ট করতে, বিকজ প্লাস পয়েন্ট আমাদের 25 মার্কস এক্সট্রা থাকে প্র্যাকটিক্যালে। যদিও প্র্যাকটিক্যাল করা এত সোজা না, বুঝে যায় প্র্যাকটিক্যাল দিয়ে দিবে নাম্বার, বাট আসলে লিখতে আঁকতে ডিটেলস দিতে অনেক, সাইনিং করতে অনেক প্যারা। বাট ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে হিউম্যানিটিসের ক্ষেত্রে এটা একটু হার্ড বলার কারণ হচ্ছে কি হিউম্যানিটিসে কোনো 25 এক্সট্রা মার্ক পাওয়া যায় না, যেটা সায়েন্সে একটু হার্ড হলে কি চাকা নাম্বারটা পাওয়া যায়, যেটা হিউম্যানিটিসে পাওয়া যায় না। সো ওটা লিখে লিখে পুরো নাম্বারটা উঠাতে হয়, দ্যাটস আই থিঙ্ক হিউম্যানিটিস একটু হার্ড। আচ্ছা তোমার আফটার এইচএসসি কোথায় পড়ার ইচ্ছা, কোন বিশ্ববিদ্যালয়ে? আগে এইচএসসি দিয়ে দেখি যোগ্যতা কই নিয়ে যায়। না মানুষের একটা শখ থাকে না, ড্রিম থাকে তো আমাদের সকলে, আচ্ছা আমি ওখানে পড়ব। বেসিক্যালি আমার ল পড়ার ইচ্ছা, বাট উইচ ইউনিভার্সিটি অর আমি কোথায় পড়বো, বাংলাদেশ আর দেশের বাইরে, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার লেখাপড়ার উপর। কাজ ভালো রেজাল্ট না হলে তো বাবা মা আমাকে আর বাহিরে পাঠাবে না রাইট। সো বাংলাদেশেও যেহেতু অনেক ভালো ভালো ইউনিভার্সিটিস এখন টপ র্যাঙ্কিং আছে বাংলাদেশে, সো আমি আগে বাংলাদেশে ট্রাই করব, যদি মেধার যোগ্যতা না থাকে তাহলে বাইরে চলে। আচ্ছা তো স্নেহা কি এখন সিঙ্গেল নাকি মিঙ্গেল? আই মিন লুক, বলা যাবে না। তার মানে জাতি অলরেডি বুঝে ফেলছে এই যে বলা যাবে না বলাতে। জাতি অলরেডি জানে, মানে কলেজ লাইফ থেকে, এখনো কলেজে পড়ি, কলেজ লাইফ থেকেই জানে। আচ্ছা তো এতদিন পর্যন্ত একটা লং টার্ম রিলেশনশিপ টিকে রাখার দুইটা টিপস বলো আমাদের। টিপস
আমি একটা টিপসই বলতে পারবো, বাকিটা তো যে পার্টনার সে হ্যান্ডেল করে। সো আমার ক্ষেত্রে আমি একটা রুলসই মানে ফলো করি, বাকিগুলো সব ওই করে, মানে যে পার্টনার তারাই করে। তোমার রুলসটা কি? লয়াল থাকো, বাকিটা যে তোমার পার্টনার সে আমরা কি ক্যামেরাটা ঘুরাবো? ও নস ঘোরাতেও পারো, আমি জানি না। তো তোমার বয়ফ্রেন্ড, তোমার এই জায়গাটাতে তোমার বয়ফ্রেন্ড কি করে? স্টুডেন্ট এইচএসসি না। মানে ভার্সিটি? হ্যাঁ, আচ্ছা। তো এই যে সাপোর্টটা তুমি পাচ্ছ, এত সাপোর্টিভ কেমনে পাইলা তাকে? সাপোর্ট আমার কথা এটা শুধু বয়ফ্রেন্ড না, আমার কথা হচ্ছে যদি তোমার কাছের মানুষ, যাকে তুমি বন্ধু বান্ধব বলো, তোমার ফ্রেন্ড সার্কেল বলো, আত্মীয় স্বজন বলো, বাবা মা বলো, সেই কাছের মানুষই যদি তোমাকে কোনো বিপদে বা তোমার কোনো মুভমেন্টে হেল্প না করে, তোমার পাশে না থাকে, সে তো আর কাছের মানুষ আর যোগ্যতা রাখে না, রাইট? সো এটা শুধু বয়ফ্রেন্ডের ক্ষেত্রে না, আমি অলওয়েজ রিমাইন্ড করি আমার আশেপাশের মানুষ যারা আমার দুঃখে পাশে থাকে, আমার হার্ড টাইমে পাশে থাকে, তাকে আমি কাছের মানুষ বানাই। বয়ফ্রেন্ড যে শুধু কাছের মানুষ ব্যাপারটা তেমন না। মেয়েরা ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য কি কি করে? মেয়েরা অ্যাটেনশন পাওয়ার জন্য আমি যা দেখছি আমার ফ্রেন্ড সার্কেল, দেখা যায় যে আমরা হচ্ছে আমাদের ভিকারুনিসে ডেইলি একটা আছে, রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে ফুড কোর্ট টাইপের। সো ওইখানে আমরা কিছু ফ্রেন্ডরা তো যেতাম, যাওয়ার পরে যদি বলতো মামা একটু পানি দেন, বা ওখানে কাউন্টারে গিয়ে, আর ওরা যদি আশেপাশে দেখতো যে সাম একটা সুন্দর হ্যান্ডসাম লম্বচোরা ছেলে, মামা প্লিজ পানিটা দিবেন মামা। সো ইটস কাইন্ড অফ ক্রিঞ্জ, বাট ছেলেরা মেয়েদের অ্যাটেনশন পাওয়ার জন্য কি করে? কি না করে ছেলেরা মেয়েদের দেখলে জোরে জোরে বাইকের হর্ন বাজাবে, আর স্পিডে গাড়ি চালাবে, বোঝাবে যে ওদের একটা গাড়ি আছে। আর যদি হাতে 3 ক্যামেরাওয়ালা ফোন থাকে, তাহলে কল দেখ না দেখ কানে তো ফোন থাকবে। আমার মনে হয় এগুলো ইমপ্রেস হওয়ার জন্য ছেলেরা সব কিছুই করতে পারে, লিমিটেশন নেই। এই ইভেন্টটা আসার আগে তুমি লাস্ট গুগলে কি সার্চ করছো? কে আমি? আমার ফোনটা কই? আমার ফোন তো আমার কাছে থাকে না। ডিলিট করে দিচ্ছে ভাইয়া। এই না ডিলিট করে আমরা দেখতে চাই তুমি কি সার্চ করছো গুগলে। দাও, আমি জানি না। আমি দেখছিলাম হচ্ছে ম্যাকবুক প্রাইস ইন বাংলাদেশ। একটা ম্যাকবুক কেনার ইচ্ছা, সো কেউ তার গিফট দিবে না, সো প্রাইস দেখছিলাম যে কবে ড্রপ খাবে আর একদিন কিনবো। আচ্ছা, চ্যাট জিপিটিতে এমন কোন স্টুপিড থিংস তুমি জিজ্ঞেস করছো তারপরে তোমার মনে হচ্ছে ইস, এটা কেন জিজ্ঞেস করতে গেলাম? একবার আমি উবারে আসছিলাম, তো আমি ভাঙতি টাকা ছিল না, আমার বিল হয়েছিল 370 টাকা। সো 370 টাকা হওয়ার পরে উবার মামাকে আমি 500 টাকা দেই। উবার মামা বলছে আমাকে আরও 70 টাকা দিতে, দ্যাটস সে আমাকে বাকি টাকা রিটার্ন করবে। অ্যান্ড এখানে যে ম্যাথমেটিক্যাল টার্ম, আমি এতটা গবেট, সরি ও আচ্ছা, আমাদের শেষ তুমি এটা শেষ করো। ওকে। সো উবারে হচ্ছে আমি গিয়েছিলাম, অ্যান্ড দেন উনি আমাকে বলেছে তোমার বিল এসেছে 370 টাকা, সো এই তুমি টাকা বের করো। আমি বলছি আচ্ছা। সো আমাকে বলে আচ্ছা তুমি 70 টাকা দাও, আমি বাকি টাকা তোমাকে দিয়ে দেই। সো আমি ভুলেই, মানে আমার মাথা কাজ করতেছে না, যারে বাবা আমি ওনারে কেন 1000 টাকা দেওয়ার পর আবার 70 টাকা দিব। পরে আমি চ্যাট জিপিটি ইউজ করছি, পরে হিসাব করে দেখি যে না, ওনার কাছে ভাঙতি ছিল না দেখে উনি মানে নোটটা রাখছে আর কি। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এই তো ভালো, ও তো শুরু করে নাই। ও আচ্ছা, সরি। ওরা আমার কানেকশন এরকম প্যারা নেই। ওকে, আবার ঠিক আছে। সো অধরা কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? অনেক মানে ভালোই আছি। তোমাকে অনেক ধরে খুঁজতেছিলাম আমি, আজকে ফাইনালি পেয়ে গেলাম। আমাদের কথা হয়েছিল আসলে, কিন্তু হয়ে ওঠে নাই। এক্স্যাক্টলি। আজকে আমরা অধরা সম্পর্কে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি অধরা এখন কি করে? আমি হলাম একজন ইন্টেরিয়র ডিজাইনার। আমার একটা ইন্টেরিয়র ডিজাইনিং ফার্ম আছে কল কিউবক্স। তোমরা কিউবক্স লিখলেই ফেসবুকে আর ইনস্টাগ্রামে পেয়ে যাবা। আমি ইন্টেরিয়র ডিজাইনিং করি। আর হচ্ছে গিয়ে আমি মাঝখানে দেখি যে মাঝে মাঝে তোমার আতিক ব্রোর সাথে খুবই ভালো সম্পর্ক। ওর সাথে ফ্রেন্ডশিপ কেমনে হইলো? আমার ওর সাথে ফ্রেন্ডশিপ হলো, আমি যখন প্রথমে দেখি কন্টেন্ট ক্রিয়েশনে আসি, তো আমার ওর কন্টেন্ট খুব ভালো লাগতো। তো আই গট দিস ব্র্যান্ড ডিল। তো আই ওয়াজ লাইক যে ব্রো, আই রিয়েলি লাভ ইউর কন্টেন্ট।
হেল্প মি আউট উইথ দিস ওয়ান, তখন হি ইজ সাচ এ নাইস পার্সন, হি ইজ ভেরি হেল্পফুল উইথ এনিবডি, পরিচিত অপরিচিত, লাইক আচ্ছা ঠিক আছে থাকো আমি আসতেছি। তো ও আমাকে ওই কন্টেন্টটা বানাই দিছে। তো এরপরে প্রবাবলি ফ্রেন্ডশিপ হয়ে গেছে খুব ভালো, এটাই। ইজ লাইক মাই লিটল ব্রাদার। আচ্ছা, ও দেখা যায় অনেক দুষ্ট, সো ও এরকম কি দুষ্টামি করছে যার জন্য তুমি একদম খেপে গেছো? ওর প্রতি তুমি খেপতে পারবা না, ফর রিয়েল। মানে ওর দুষ্টু ঠিক, কিন্তু ওর দুষ্টুমিগুলো খুব মজার, তো তুমি ওর উপর ইজিলি খেপা যায় না। আমি ধরো তোমাকে একটা কথা বলতে আসছি, সিট বুক হয়ে যাচ্ছে, তুমি একটু যে বসে তোমার জন্য সিট রাখছি ওইদিকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমি তোমাদের একটা ভিডিও দেখছিলাম যেখানে তোমরা আতিককে একদম মানে কি বলে ওই যে ডামি টোকা সিটা ওরকম একটা বানাই দিয়েছিল, ওটা কেমন? হ্যাঁ, এটা ও তো তুমি তো জানোই ওর কনসেপ্টগুলো খুব মজার হয়। ও আউট অফ নোওয়্যার এসে বলে যে পুকি আমি হলো হালকুরে সাজবো। আই ওয়াজ ফাইন। তারপর আবার সব ফ্রেন্ডরা মিলে ওকে গ্রিন কালার করে দিছি, তো হালকুরে হয়ে গেছে। আচ্ছা, তো ইন্ডাস্ট্রিতে আমাদের এই ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রিতে আমাদের আমি ওর দেখছো ইন্ডাস্ট্রিতে আতিক ছাড়া আর কে কে আছে তোমার ক্লোজেস্ট? ক্লোজেস্ট যদি ফ্রেন্ডস বলো তাহলে চমক আমার খুব ভালো বন্ধু, আর হলো বাঙালি বোন খুব ভালো বন্ধু, আর এই তো আমার এখন নাম মাথায় আসছে না ঠিক মতো আসলে। বাঙালি বোনের সাথে তোমার একটা কন্টেন্ট ছিল যেখানে রাস্তায় তুমি ওকে বলতেছিলে এই বাঘটা, এই যে এই জিনিসটা, এটা আসলে আমার নিজের কনসেপ্ট না। আমি একটা খুব ফানি ভিডিও দেখছিলাম, প্রবাবলি বাংলা ভাষায় কথা বলে একটা ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটারের। তো আমরা একসাথে দেখে লাইক ব্রো দিস ইজ ফানি। আমি লাইক চলো এটা আমরা বানাই। তো আমরা বানালাম, দেখি ইট ওয়েন্ট ভাইরাল। আই ওয়াজ লাইক ওকে ফান, ভালোই। চমক আপুর সাথে এই যে ফ্রেন্ডশিপটা কীরকম আসলে? কিরকম বলতে আমি বুঝতে মানে পারি কবে থেকে স্টার্ট হয়েছে বা কিভাবে আগালো? আমরা একটা শুটে গিয়েছিলাম, এই যে হেজির একটা শুটে, তখন উই হ্যাড আ কনভারসেশন। আর চমকের সাথে ব্যাপারটা হলো শি ইজ বিউটি উইথ ব্রেইন। সো আমি ওর সাথে যে লেভেলে স্পিরিচুয়াল লেভেলে কানেক্ট করতে পারি বা ফিলোসফিক্যাল লেভেলে কানেক্ট করতে পারি, ইটস রিয়েলি হার্ড টু কানেক্ট উইথ সামবডি এলস। সো দ্যাটস প্রবাবলি দ্য রিজন উই বিকেম সাচ এ গুড ফ্রেন্ড। আমি একটা জিনিসও নোটিস করছি, তোমরা মেবি ঈদের সময় ম্যাচিং একটা ড্রেস পরছিলা, লাইক উই লাইক বেস্টিজ। তো আমার খুব ভালো লাগে, উই লাভ গেটিং রেডি টুগেদার, ভালোই লাগে ওর সাথে। ইটস ভেরি ফান উইথ হার। ওকে, কন্টেন্ট ক্রিয়েশনে এসে একদম বেস্টি হয়ে গেছো। এই ফ্রেন্ডশিপ মানে কত? কন্টেন্ট ক্রিয়েশনে আমার সাথে ওর কাজের সাথে খুব একটা অ্যালাইন করে না। উই আর বেস্টিজ ইন রিয়েল লাইফ। আমরা কন্টেন্ট ক্রিয়েশনে আসলে অ্যালাইন করে না তেমন একটা। একটু চমক আপুর সম্পর্কে আমাদেরকে দুইটা সিক্রেট বলো, আপু আসলে কেমন? ও আসলে কেমন, ও ফিলোসফিক্যালি ও অনেক রিচ, আর যেটা বললাম বিউটি উইথ ব্রেইন, আমার কাছে মনে হয় যতটুকু ওর কাজ দেখে বোঝা যায় যে ও কতটা জানে, ও এটাতে আরও অ্যাটলিস্ট 80% বেশি জানে। শি ইজ ভেরি রিচ, ভেরি রিচ। আমরা আরও একটু জানতে চাচ্ছি যে তুমি যদি আমাদেরকে বলো, তুমি অনেক সময় দেখা যায় যে মেয়েদেরকে জ্ঞান দাও, প্রেমের জ্ঞান, লাভের জ্ঞান, তোমার জীবনে কি বয়ফ্রেন্ড আছে? আমার জীবনে আমি খুব বেশি জানি তো তাই বয়ফ্রেন্ড নাই, একটু কম জানলে বয়ফ্রেন্ড হয়ে যেত, বুঝছো? দ্যাটস দ্য প্রবলেম। তো লাস্ট তুমি কোন কাপলের, মানে এখন তো অনেক চিট হচ্ছে, তো কোন কাপল লাস্ট চিট না করা পর্যন্ত তুমি লাভের উপরে তোমার ফেট থাকবে? হ্যাঁ, আমি একটা কন্টেন্টে বলেছিলাম যে অনন্ত জলিল, বাট ব্যাপারটা আসলে ট্রু না। হোয়াট অ্যাবাউট মেসি ওর ওয়াইফের সাথে যদি চিট না করে বা গার্লফ্রেন্ডের সাথে চিট না করে, ততদিন পর্যন্ত রাখা উচিত, তাই না? একদম। আচ্ছা, এই যে আশেপাশে আমি মানে এত মানে বিচ্ছেদ হচ্ছে, তোমার কাছে কি মনে হয় সম্পর্কগুলো কেন টিকতেছে? আমার কাছে মনে হয় বিচ্ছেদের চাইতে খারাপ জিনিস হলো যখন তুমি একটা মানুষের সাথে আছো বাট ইউ গাইজ ডোন্ট হ্যাভ দ্য লাভ দেয়ার। তো আমার কাছে মনে হয় যদি তুমি একটা মানুষকে ভালোবাসতে না পারো তাহলে ওকে ছেড়ে দেওয়াই ভালো, কারণ হলো অন্য একটা মানুষ ওকে ভালোবাসতে পারবে। এভরিওয়ান ডিজার্ভ লাভ। তো ফেক লাভ রেখে সম্পর্ক টিকায় রাখার চাইতে ছেড়ে দেওয়া অনেক বেটার। জিনিস হচ্ছে গিয়ে তুমি একটা জিনিস নোটিস করো, কারিনা আপুর যে ব্যাপারটা, তো একটা মানুষ পৃথিবীতে নাই কিন্তু তাকে নিয়ে এখনো কিছু মানুষ সমালোচনা করতেছে, এই ব্যাপারটা আসলে তোমার কাছে কি মনে হয়? এই লোকদেরকে তোমার কি মনে হয়? আসলে অশিক্ষা, এটা কি বলবো, পারিবারিক শিক্ষাও নাই, ওদের মূল্যবোধ নাই, এটাই বলা যায়। ওদেরকে আমি মানুষ হিসাবে গণ্য করতেই চাই না, কারণ মানুষ আর একটা প্রাণীর মধ্যে আসলে বিবেকেরই পার্থক্য। যার মধ্যে বিবেকই নাই তাকে আমি মানুষ হিসাবে গণ্যই করতে চাই না। আমি আরও একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমার নাকের এখানেও ফুটো, চোখের এখানেও ফুটো, সামটাইমস মুখ ওয়াশ করতে যেয়ে তুমি
তুমি কোনো প্রবলেম ফেস করো? আমি তো আসলে খুব ছোটবেলায় শখ করে ছোটবেলায় টিনেজার থাকতে যা হয় আর কি, খুব শখ থাকে মানুষের, ওরকমই একটা শখ যেটা আমি এখনও রেখে দিয়েছিলাম। প্রথমের দিকে একটু হয়তো হেয়ার ব্রাশ করতে গিয়ে এখানে আটকে যেত, এখন এটা আর হয় না। আই গট ইউজ টু উইথ ইট। আচ্ছা, রাস্তা দিয়ে যখন হেঁটে যাও, ধরো একটা মানে এমনিতে নর্মালি আমরা রাস্তায় ওভাবে হাঁটি না, বাট যখন হেঁটে যাও বাজার সদাই করতে, মানুষ যখন তোমাকে দেখে কি বলে, রিয়াকশনটা কি দেয়? অদর আপু, হ্যাঁ আমি, দ্যাটস মোস্টলি হোয়াট হ্যাপেন্স। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, তুমি যদি একদিনের জন্য শিক্ষামন্ত্রী হতে পারতা কি করতে? আমি যে শিক্ষামন্ত্রী হতে পারতাম একদিনের জন্য, কি করতাম? আমার সকালবেলা ইউনিফর্ম পরে স্কুলে যেতে খুব কষ্ট হতো, আমি ইউনিফর্মটা বোধহয় একটু ছাড় দিতাম। আর টিচারদেরকে ওই অধিকারটা দিতাম না যে টিচাররা জোর করে চুল কাটাবে, হয়তো এটাই করতাম। আমি এখন একটা জিনিস দেখছো, হয়তো মৌনি রয়কে তো চিনো? মৌনি রয় আমি আসলে নামে খুব খারাপ, হয়তো বা দেখালে চিনতে পারবো না। নাগিন করছিল একদম ফার্স্টে, আমি রিকল করতে পারছি না, আমি মিমস টিমস আমার আসেই না ফিরে, বুঝছো? আচ্ছা, মৌনি রয়, দিশা পাটানি, ও তো দেখলে কি অবস্থা। সো আমরা প্রথমেই আপনার নামটা জেনে নেব। আমার নাম না জেনে আমাকে ইন্টারভিউতে ডাকলা কেন? আমি তোমার নাম জানি, সোনিয়া আপু, তারপরে আমি জিজ্ঞেস করতেছি। জারিন। জারিন। এস দিয়ে জেড আর এস আমি ভুলে ফেলছি। বাট আমি তোমাকে দেখি সালমান মুক্তাদের কন্টেন্টে, হেজির কন্টেন্টে, মানে তোমার ইয়াগুলো আমার কাছে খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই। ওকে, আমরা যাই। জেরিন আপু, জারিন। জারিন আপু, ওকে যাচ্ছি। সো জারিন আপু কেমন আছো? আম অলওয়েজ গুড। তুমি কেমন আছো? ভালো আছি। সবসময় এত এনার্জেটিক কেমনে থাকে? এনার্জেটিক থাকতে হয়, কারণ লাইক আমরা অলওয়েজ কাজ করি। সো অ্যান্ড এখনও আমি একটা শ্যুট শেষ করে এখানে আসছি, অ্যান্ড এই ইভেন্টটার অলমোস্ট আমার ফ্রেন্ড হেইজি অ্যান্ড আমি করতেছি। সো দ্যাটস অলসো গুড। আমি একটু জানতে চাচ্ছি, ওয়েস্টার্নের সাথে আপনি আজকে দেখতেছি খুব সুন্দর একটা বিন্দি পরছেন, এই বিন্দিটা কেমন? ইটস ফিউশন, বিকজ আই লাভ ফিউশন। এখন ইটস ট্রেন্ডিং, বিকজ আমি যদি একটা টপ পরছি, সো এটার সাথে আমি একটু বিন্দি লাগাইছি যাতে এটা একটু ফিউশন লাগে। আচ্ছা, এই বিন্দিটা দেখে মানে কীরকম একটা, ওই যে আমার একটা নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, কমলিকা টাইপের একটা ক্যারেক্টার ছিল না, একদম খুবই একদম থাকে না ব্যাডি স্ট্রং ক্যারেক্টার, কাইন্ড ওরকম। অফকোর্স বিকজ ইউ হ্যাভ টু বি ব্যাডি, রাইট? বিকজ তোমাকে সব সিচুয়েশনে সব জায়গাতে কোপ আপ করার মতো থাকতে হবে, ক্যাপাবিলিটিস। জারিনা আপুর সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি, জারিনা আপু আসলে মনের দিক থেকে কেমন? সে কি খুব বেশি রাগী নাকি অনেক বেশি সফট আর ইমোশনাল? Both. I'm soft and emotional and sometimes strong. So it's a mixture both. আমি আপনার কন্টেন্ট দেখেছিলাম হেজি ভাই আর হচ্ছে গিয়ে সালমান মুক্তাদিরের সাথে। আমি একটা জিনিস জানি যে সালমান মুক্তাদিরের চোখে দিকে তাকাইলে নাকি মেয়েরা প্রেমে পড়ে যায়, আসলে কি তাই ব্যাপারটা? আমি তো পড়ি নাই, সো আমি শুনে আমার চোখের দিকে তাকাইলেও ছেলেরা প্রেমে পড়ে যায়, তাহলে আসলে আমাদের দুজনের যেহেতু সেম, সো এই জন্য মানে কেউ কারো প্রেমে পড়ি নাই। জারিন আপুকে পটানোর জন্য এই পর্যন্ত ছেলেরা কি কি করছে? হাত কাটছে, পুরা হাতে নামাচ্ছে জারিন। অ্যান্ড ইটস ট্রু, লাইক বাসার নিচে এসে শুয়েছিল বৃষ্টির মধ্যে, তারপরে হাত কাটছে পুরা হাতে, মানে আমি দেখছি যে একটা অ্যালফাবেট লিখে, বাট ওর হাতে পুরোটা আমার নাম লেখা আছে। আচ্ছা, ছেলেরা মেয়েদের থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য কি কি করে? ছেলেরা মেয়েদের থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য সব কিছু করে, যতক্ষণ না পর্যন্ত অ্যাটেনশন পায়। বাট আই এম সো লাকি, বিকজ যে আমার কাছ থেকে অ্যাটেনশন সিক করছে, সো সে আমাকে পাওয়ার পরেও আমি তার অ্যাটেনশন পাই। ও মাই গড, তার মানে জারিনা আপু এখন কমিটমেন্টে আছে? এটা আসলে বলা যায় না কমিটমেন্টে নাকি, বাট মেবি বিকজ লাইক নতুন নতুন সবই ভালো লাগে, সো এটা আসলে বোঝা যায়। এখন হয়তো বা হানিমুন স্টেজ, সো আই এম নট শিওর অ্যাবাউট ইট। অনেকেই বলে কি আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে, ইন্ডাস্ট্রিতে রিলেশনশিপ বেশি লং লাস্টিং করে না। এই লং লাস্টিং না করার রিজনটা আপনার কাছে কি মনে হয়? সন্দেহ। আমি বলবো যে আমরা দুজনেই যদি সেম সেক্টরে কাজ করি, আমরা যদি একজন একজনকে না বুঝতে পারি, তখন আসলে ব্যাপারটা এরকম হয় যে, এমনও হয়েছে আমি দেখছি যে
সে কাজ করতেছে, সে তার কোয়ার্টিস্টের সাথে যেভাবে ইচ্ছে সেভাবে সিন করতেছে, বাট ইটস আ ওয়ার্ক। আই নো, হি নোজ অ্যাজ ওয়েল। বাট যখনই দেখছে যে মেয়েটা গিয়ে কারোর সাথে কোনো সিন করছে কিংবা একটু লাইক ক্লোজ সিন করছে, সো তখন গিয়ে আবার তার একটু প্যারা হয়ে যায়। সো আমি বলবো যে ইটস অল অ্যাবাউট যে বলে না যে সন্দেহ করে, ইনসিকিউরিটিস। এক্স্যাক্টলি। মেয়েরা ছেলেদের কাছ থেকে মানে অ্যাটেনশন পাওয়ার জন্য কি কি করে? মেয়েরা ছেলেদের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য যেটা করে একটু কেয়ার করে। আর ছেলেরা ভাবে মানে ছেলেদেরকে একটু কেয়ার করলেই হয়, সেটা ফেক হোক রিয়েল হোক, বাট কেয়ার করলে ছেলেরা কিন্তু গলে যায়। ছেলেরা কিন্তু একদিক থেকে ভালো আছে, ছেলেদের দেখতে মনে হয় যে তার অনেক হার্ড প্লে বয়, বাট যত বড় প্লে বয় হোক না কেন, তুমি যদি তাকে একটু কেয়ার করো, কিংবা আরেকটা ব্যাপার, তোমার ধরো কাউকে পছন্দ হয়েছে, সেই ছেলেটা তোমাকে পাত্তা দিচ্ছে না, ওই ছেলেটাকে যে তুমি একটানা অনেক দিন পর্যন্ত তার পিছে ঘুরো, দেখবা যে ওই ছেলের তুমি যখন ছেড়ে দিছো তখন আবার ওই ছেলে আবার তোমার কাছে চেজ করা স্টার্ট করবে। সো কেয়ার করতে হবে, অ্যাটেনশন দিতে হবে, একদমই মানে রিভার্স ছেলেরা যা করে তাই। আপু, রিসেন্টলি দেখা যাচ্ছে যে চিটিংয়ের পরিমাণ এত বেড়ে গেছে, এর সাথে ওর সাথে, এই যে মানে রিলেশনশিপে থাকা অবস্থায় এই যে একটা মানুষ কেয়ার করতেছে তারপরে চিট করতেছে, এটা কেন? তুমি অনেক সুন্দর, মানে তোমাকে কমপ্লিমেন্ট দিলাম। সো ব্যাপারটা হচ্ছে কি, তুমি অনেক সুন্দর। এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি, দেখা যাচ্ছে তুমি একটা মানুষকে ভালোবাসো, তো আমরা একটা ব্যাপার কী করি, আমরা যখন কারোর উপর এডিক্টেড হয়ে যাই, একদমই তাকে পুরাটা বুঝাই দেয় যে আমি তোমাকে ছাড়া থাকবো না। ধরো আমি এখন ওয়েস্টার্ন পড়তেছি, এখন আমি যদি কারোর সাথে অ্যাটাচ হয়ে যাই, সে যদি আমাকে কামিজ পড়তে বলে, মেয়েদের মধ্যে এটা আছে, আমি কামিজ পড়া শুরু করবো, তখন আবার তার মনে হবে যে না আমি একটু ওয়েস্টার্ন পরে এরকম মেয়ে। সো দেয়ার আর লটস অফ অপশনস তোমার হচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য। তখন হয় আগের দিনে যেটা হয়তো, আমি যেটা শুনছি আমার আম্মুদের থেকে, লাইক তাদের মধ্যে যে আমি ওকে বিয়ে করবো না ওকেই বিয়ে করবো, আর তাদের মধ্যে তো অপশনস ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। সো আমি বলবো যে ইটস লাইক সোশ্যাল মিডিয়ার দোষ। আপু, আমি আরও একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সালমান মুক্তাদিরের সাথে আপনার যে একটা মিউজিক ভিডিও ছিল, সেখানে মিউজিকটা ভিডিওটা করার সময় কোনো আনইনটেনশনালি মানে কোনো ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আনওয়ান্টেডলি ছিল? একদমই না, বিকজ ইট ওয়াজ আ ওয়ার্ক। সো কাজ তো কাজই, অ্যান্ড হি ইজ আ ভেরি নাইস পারসন, হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। অনেকে হয়তো অনেক কথা বলছে, বাট হি ইজ আ রিয়েলি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। সো আমার কোনো কিছু হয় নাই, অ্যান্ড ওর দিক থেকেও পারফেক্ট ছিল। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওখানে আমাদের ওটা আমরা বলবো যে আমাদের একটা ফ্যামিলি শ্যুট ছিল, বিকজ দিশা আপু ওয়াজ দেয়ার, সালমান ওয়াজ দেয়ার, অ্যান্ড সবাই লাইক অনেক অনেক ভালো ছিল। আর কাজের মধ্যে হবে কেন, এটা তো আমার মাথায় আছে, এটা কাজ না, অনেক সময় থাকে না যে আচ্ছা ও একটু লেট করে আসছে, আজকে ওরা দিব কেলানি, এরকম কিছু একটা, যে ও লেট করে আসছে আজকে ওর কপালে শনি আছে, বা প্র্যাঙ্ক করে। শ্যুটটা শুরুই হয়েছিল রাত 11টায়। সো সালমানের একটা শ্যুট ছিল, আমার একটা শ্যুট ছিল, বাট এটা হওয়াটা স্বাভাবিক, বিকজ হি ইজ হ্যান্ডসাম, হি ইজ গুড লুকিং, অ্যান্ড হি ইজ আ গুড পার্সন অ্যাজ ওয়েল। সো যে কোনো মেয়ে ওকে দেখে একটু ক্রাশ খাওয়াটা স্বাভাবিক। সো আমিও ব্যতিক্রম না। আমি একটা মেয়েদের জিনিস জানতে চাচ্ছি যে মেয়েরা কি এমন নাটক করে বা ঢং করে যাতে বোঝা যায় যে আসলে মেয়েটা রেগে আছে? আচ্ছা, কি হয়েছে? কিছু না। তখন যখন ছেলেরা আবার ওই বলে কি হয়েছে, কিছু না, এইটাই হয়েছে উত্তর ভাই। আচ্ছা, আরও একটা জিনিস আছে, মেয়েরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে ব্লক করে দেয়, তারপরে এক্সপেক্ট করে মেলে তারা মেল করবে, আসলেও কি তাই? আসলে এটা আমাদের হরমোনাল ইস্যুস, বিকজ হচ্ছে মেয়েদের একটু মুড সুইংস বেশি হয় হরমোনের জন্য, বাট ছেলেদের এটা হয় না। বাট আরেকটা ব্যাপার আছে, আমি যেটা বলি, আমাদের যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয় কাপলদের মধ্যে, তখন ছেলেদের যেটা সাইকোলজি কাজ করে, তারা একটু ডিটাচ থাকতে চায়, আর মেয়েদের সাইকোলজি হচ্ছে তারা একটু অ্যাটাচ থাকতে চায়, সেই কারণে কিছুই হয় না। সো আমি বলবো যে এটা আমাদের হরমোনাল ইস্যুস। ধরেন আপনি একটা প্লেনের টিকিট কাটছেন, উইন্ডো সিট আপনার, কিন্তু আপনি উঠে দেখলেন সেখানে সালমান খান বসা, আপনি কি তাকে বলবেন আমার সিটটা ছাড়েন, নাকি তার পাশে যে চুপ করে বলবেন? অফকোর্স, আমি টাকা দিয়ে ভাই উইন্ডো সিট বুক করছে, কি মানে সালমান খান হোক আর শাহরুখ খান হোক আর যেই খানই হোক, সালমান মুক্তাদির হোক, আমি বলবো যে আমার উইন্ডো সিটই লাগবে। আর হেজি ম্যান হোক, আমি বলবো যে আমার উইন্ডো সিটই লাগবে। আতিক হইলেও বলবো, কারণ আতিকও আমার ফ্রেন্ড, সো আমি বলবো যে আমার উইন্ডো সিট লাগবে, কাউকে আমি গুনবো না। আতিক ভাই তো অনেক দুষ্ট, সো এমন কোন দুষ্টুমি আতিক ভাই করছে যার কারণে হচ্ছে গিয়ে পুরো ক্রেজি, মানে একটা ক্রেজি ভাইব হয়ে গেছে পুরোটা? ও সব দুষ্টামি ক্রেজি ভাইব হয়ে যায়, মানে ও সারাদিন থাকেই দুষ্টামির উপরে, ও নর্মাল থাকতেই পারে না।
আমরা আরেকটা জিনিস দেখতেছি, মনি রয় আর হচ্ছে দিশা পাটানি। মনি রয়ের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, অনেকে বলতেছে মনি রয় আর দিশা পাটানি নাকি ডেট করতেছে, আপনার কাছে কি তাই মনে হয়? আই ডোন্ট থিঙ্ক আমার কোনো আইডিয়া নেই বলিউডের ব্যাপারে, কারণ আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন এত কাজ হচ্ছে, আমার মানে বাইরে নিয়ে কোনো নেই, আর তার মধ্যে ওরা হচ্ছে অন্য দেশে থাকে, সো লাইক জারিন আপুর বাংলাদেশে কাকে সবচাইতে বেশি পছন্দ, কন্টেন্ট ক্রিয়েটর আর হচ্ছে সিনেমার দিক থেকে? সিনেমার দিক থেকে তো সবাইকেই পছন্দ, সাকিব খানকে ভালো লাগে, সিয়াম ভাইকে অনেক সুন্দর, সিয়াম ভাই অনেক ভালো, সিয়াম ভাই অনেক ভালো কাজ করতেছে, শুভ ভালো, বাট স্পেসিফিকভাবে তেমন আই এম নট আ বিগ ফ্যান অফ বাংলা মুভি রাইট নাও, বাট এখন ভালো করতেছে নিশো ভাইয়া। আমি যদি বলি নিশো ভাইয়া আমার ফেভারিট, অ্যান্ড নিশো ভাইয়া আমার একদমই কী বলবো, দাগি মুভি দেখার পর থেকে আমি যতদিন পর্যন্ত ভাইয়াকে বাস্তবে আমি আবারও না দেখছি, নিশান একটা ক্যারেক্টার মধ্যে ঢুকে গেছে, তারপর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখার পরে ভাইয়ের সাথে কথা বলার পরে তখন আমি বুঝতে পারছি, বাট নিশো ভাই আমার ফেভারিট। আর কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে হেজি, সালমান, তারপরে হয়েছে ইউটিউবার যেহেতু প্রত্যয়, আতিক, রাতুল, সবাই আমার ফেভারিট, সবাই আমার ফ্রেন্ডস। আচ্ছা, তার মাঝখানে জারিন আপু আছে। আমি তো অবশ্যই আই লাভ মাই আই এম মাই ফেভারিট। আপনি কাইন্ডা মনে হচ্ছে যে সেলফ অবসেসড পারসন, নিজেকে এতটা সেলফ অবসেসড কিভাবে বানানো যায়? অফকোর্স সেলফ অবসেস বানানো উচিত, দিন শেষে তোমার জন্য তুমিই থাকবে, আর কেউ থাকবে না। তুমি যদি লাইক তুমি যত সেলফ অবসেস হবা তোমার লাইফ তত সুন্দর হবে। হ্যাঁ, তুমি যদি নিজেকেই ভালোবাসতে না পারো তুমি আরেকজনের কি ভালোবাসবা? আচ্ছা, আমরা রিসেন্ট আমাদের যে জেনারেশনটা আছে, এই জেনারেশনে দেখি কি এরা কেউ কমিটমেন্টে থাকতে চায় না, সবাই সিচুয়েশনশিপ চায়, আদার্স অন্য কিছু। তো এই যে সিচুয়েশনশিপটা, এটা কেন আপনার কাছে কেন মনে হয়? ওই যে বললা কেউ কমিটমেন্টে থাকতে চায় না, কেউ এক্সট্রা প্যারা নিতে চায় না, বাট আম কিন্ড ওল্ড স্কুল, আমি কমিটেডই থাকতে চাই, বিকজ হয়তো এফোর্টসের অভাব, বাট আমি আমার লাইফ দিক থেকে বলবো যে আমি অলওয়েজ কমিটেডই থাকতে চাই, কারণ আলহামদুলিল্লাহ তুমি যেটা চাইবা তোমার জন্য সেটাই হবে। তুমি কমিটেড থাকতে চাইলে ওই পার্সন তোমার সাথে কমিটেড থাকবে, তুমি সিচুয়েশনশিপে থাকতে চাইলে, এখন সবাই চায় সিচুয়েশনশিপে থাকতে, হয়তো বা তাই জন্য, বাট আমার কোনো আইডিয়া নেই যে আমি অলওয়েজ কমিটেড। আপনি তো অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, সো মুভিতে কবে দেখবো? এনি টাইম সুন মেবি, কারণ আপাতত কোনো ইচ্ছা নাই, বাট যদি সুন্দর স্ক্রিপ্ট হয় লাইক দাগির মতো, কমার্শিয়াল করার কোনো ইচ্ছা নাই, বাট ওই টাইপের হলে আই উইল ডু দ্যাট। লাস্ট একটা কোশ্চেন করবো যে আপনি এখানে আসার আগে লাস্ট গুগল সার্চ কি করছেন? আমি এখানে আসার আগে গুগল সার্চ করার কোনো টাইম পাই নাই, কারণ আমি এখানে আসার আগে সকাল 8:40 আমি ঘুম থেকে উঠছি, উঠে 6:40 পর্যন্ত আমি শ্যুট করছি। না, এখন যদি আমরা আপনাকে বলি আপু আপনার গুগল সার্চটা দেখাইতে হবে লাস্ট। অফকোর্স নট। আচ্ছা, আমার ফোনটা আমার কাছে নাই। হ্যাঁ, গাইস, আমাকে ওই যে ভিডিও করতে হবে তো এটা দিয়ে দিছে, গুগল সার্চ করার টাইম পাই। তুমি বললা না যে এনার্জি কোথা থেকে পাই, কাজ করি টাকা পাই, এনার্জি তো আসবে, টাকা আসলে অলরেডি এনার্জি চলে আসে। চ্যাট জিপিটিতে সার্চ করা সবচাইতে মানে বোকামি মার্কা কাজ কি ছিল? আমি কখনো এটা করি নাই। চ্যাট জিপিটি ইউজ করেন না? কি ওল্ড স্কুল, আই এম টেলিং ইউ দ্যাট। আমি সারাদিন কাজ করি, বাসায় থাকি, ঘুমাই, যখন কাজ থাকে কাজ করি, নয়তো ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেয়। থ্যাংক ইউ সো মাচ জারিন আপু। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, অ্যান্ড তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। যাচ্ছি তো তো দ্য হেজি ম্যান এই যে প্রোগ্রাম অর্গানাইজ করছেন, এটা অর্গানাইজ করতে যে কীরকম মজা লাগছে? আমি অর্গানাইজ করতে যে খুব প্যারা খেতেছি, মানে অনেক উল্টাপাল্টা জিনিস হচ্ছে এখানে, মানে একবার মানুষ আসতেছে, আবার পাপারাজিরা হচ্ছে বাইরে চলে যেতেছে, আবার ঢুকে কেক কাটতেছে, আই ডোন্ট নো কী হইতেছে, মানে আমি এখনও বুঝতে পারতেছি না। আমি বুঝে ট্রাই করতেছি আর কি, মানে মেইন স্ট্রিমে মানুষজনকে বুঝতে খুব কষ্ট হয়। এই যে এত এত ইনফ্লুয়েন্সাররা আছে, এই ইনফ্লুয়েন্সারদের সাথে কিভাবে আপনার এত ভালো সম্পর্ক? বিকজ আই ডোন্ট নো কেমনে ভালো সম্পর্ক, বাট দে আর ভেরি নাইস আর কি। অ্যাকচুয়ালি সবাই আমার সাথে অনেক নাইস, সো আমিও ওদের সবার সাথে নাইস, সো এমনি সবার সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর কি। ওকে, এখন তো সবাই চিট করতেছে, তোমার চোখে আইডিয়াল কাপলকে? আমার চোখে আইডিয়াল কাপল মেবি, অ্যাকচুয়ালি কারো আইডিয়াল কাপল বলবো, পরে তার আবার কিছু হয়ে যাবে, তার দুদিন পরে একটা নাম নিয়েই নাও। আমার কাছে আইডিয়াল কাপল মেবি প্রীতম ভাই। হ্যাঁ, না সরি, প্রীতম ভাই, মানে প্রীতম ভাই অবশ্যই আইডিয়াল কাপল, সরি না, মানে প্রীতম ভাই আইডিয়াল কাপল, তার পাশাপাশি সৌমিক ভাই, জোড়া আপু, সৌভিক ভাই, তারও অনেক আইডিয়াল কাপল আমার কাছে। আর সালমান ভাই? ও সরি, সালমান ভাইয়ের কথা বলে গেছি। সালমান ভাই, দিশা আপু, এই দুজনকে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, সালমান ভাই। আমি আরেকটু জানতে চাচ্ছি যে তোমার চোখে কোন আইডিয়াল কাপলের মানে এখন তো চিট করতেছে, কে চিট করলে তোমার ভালোবাসার উপর থেকে ভরসা উঠে যাবে?
কে চিট করলে ভরসা উঠে যাবে, সবাই অনন্ত জলিল বলতেছে, বাট আমি অনন্ত জলিল বলবো না। আমার মনে হয় যে রণবীর কাপুর যদি আলিয়া ভাটকে চিট করে তাহলে আমার ভালোবাসার ভরসা উঠে যাবে। তুমি একটা নিউজ নিশ্চয়ই দেখছো, 2 দিন আগে ঘোরাফেরা করতেছে লাইক একজন জিম ট্রেনার আর হচ্ছে আমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সার আপু নিয়ে। তো তোমার কাছে কি মনে হয় এই ব্যাপারটা কেন হইলো? ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেকে ভাবতেছে ফটোগুলো লিক হয়েছে, বাট এটা মানে মজার ব্যাপার হচ্ছে এটা উনি ক্লোজ ফ্রেন্ডের স্টোরি দিছিল আর কি। মানে আমি যেটা দেখছি ববি ভাই নিজেই স্টোরি দিছে, ওটাই মানুষ ভাবতেছে মেবি লিক করছে কেউ, এগুলো কেউ হচ্ছে হ্যাক করে নিয়ে গেছে, বাট ব্যাপারটা এরকম না, ইউ আর রং। উনি নিজে এগুলা ক্লোজ ফ্রেন্ড স্টোরি দিছিল, ওইখান থেকে হয়তো কেউ নিয়ে এটা বানাইছে। এই ক্ষেত্রে অনেকে অনেক মন্তব্য করতেছে, আমি জাস্ট একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই। সেক্ষেত্রে ববি ভাইয়ের ওয়াইফ বলতেছে যে সে নাকি তাদেরকে চিট করতে ধরেছিল এবং সে বেক করছে আমাদের আপুর কাছে, বাট তারপরেও জিনিসটা হয়নি। এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় অ্যাজ আ উইমেন, হাউ ডাজ শি ফিল? এটা আমি কেমনে বলবো, মানে আমি মানুষকে, আমি নিজে যেটা মনে করি আমি নিজে বেশি একটা ভালো মানুষ না, সো আমি নিজে যেহেতু ভালো মানুষ না, আমি অন্য কেউ খারাপ করলো না ভালো করলো এটা আমি কেমনে জাজ করতে পারি? আমি কাউকে জাজ করতে, আমার মনে হয় যে আমি ওই অ্যাবিলিটি রাখি না কাউকে জাজ করার ব্যাপারে। সো আমি নিজেই একটা ভণ্ড মানুষ, সো আমার যারা এক্সপোজ করবেন তাদেরকে বলে দিই ভাই আমি একটা বাটপার, সো প্লিজ আমরা আর কি এক্সপোজ করবেন। ভণ্ডদেরকে চিনার 3টা ওয়ে বলো। ভণ্ডদেরকে চিনার উপায় হচ্ছে ভণ্ডরা অনেক সত্যি কথা বলে, ভণ্ডরা হচ্ছে অনেক ব্রুটাল অনেস্ট, অ্যান্ড ভণ্ডরা হচ্ছে ইন্টারভিউতে ফেক প্লে করে না। হেজি কি এখন রিলেশনশিপে আছে নাকি সিঙ্গেল? সবাই জানে আমি সিঙ্গেল, এটা সবাই জানে, যাকে জিজ্ঞেস করবেন সবাই বলবেন আমি সিঙ্গেল। আমি ফর এভার সিঙ্গেল, মানে ফর এভার, আমি সারা জীবন সিঙ্গেল। জীবনেও বিয়ে করবে না? এইগুলো তো হাইপোথেটিক্যাল ব্যাপার আর কি, মানে এগুলো খুব মানে এগুলো করার বয়স এসে আমার, মানে আমি বাচ্চা একটা, তোমার বয়স কত? 16, আমার 16 বছর বয়স। ও আচ্ছা, ওই ফরগট যে তোমার 16 বছর বয়স। আচ্ছা 16, তুমি কত বছর হইলে তাহলে তুমি একটা রিলেশনশিপে যাবে? আই থিঙ্ক আমি বড় হলে একটা প্রেম করবো, মানে বড় হয়নি তো এখনো, বড় হওয়ার পর প্রেম করবো একটা। আচ্ছা, মেয়েরা ছেলেদের কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য কি কি করে? মেয়েরা ছেলেদের কাছে অ্যাটেনশন পাওয়ার জন্য বাসার জিনিস ভাঙচুর করে আই থিঙ্ক। তাহলে তোমরা কেমনে অ্যাটেনশন দাও? না, অনেক কাপলরা দেখছি যে বাসার মধ্যে জিনিস ভাঙচুর করে মেয়েরা ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য। আর ছেলেরা অ্যাটেনশন পাওয়ার জন্য কি করে? ছেলেরা অ্যাটেনশন পাওয়ার জন্য আই থিঙ্ক কন্টেন্ট বানায় ফেসবুকে। হ্যাঁ আস্তে করে কি একটু নিজের কথাটা বলে দিলা? হ্যাঁ, আমি নিজের কথা বললাম, আমি অ্যাটেনশনের জন্য কন্টেন্ট বানাই। ইউ গাইজ আর রাইট। তো আমরা দেখি যে তুমি ফর দ্য ফার্স্ট টাইম অনেকগুলো ইনফ্লুয়েন্সার, প্রায় 40 জন ইনফ্লুয়েন্সার মতো নিয়ে একসাথে কাজ করছো। তোমার কাছে এত 40 জনের মধ্যে কার সাথে কাজ করতে যায় একটু প্যারা লাগছে? টু বি ভেরি অনেস্ট, আমার কোনো ইনফ্লুয়েন্সার আজ পর্যন্ত প্যারা লাগে না, মানে দে আর ভেরি নাইস আর কি, মানে মেইন স্ট্রিম সেলিব্রিটি থেকে দেখে বেশি নাইস। মানে বাংলাদেশের যত উল্টাপাল্টা জিনিস বুলশিট করে হচ্ছে মানে মিডিয়ার মানুষজন, মানে মেইন স্ট্রিম মিডিয়ার মানুষজন, নাটক সিনেমার মানুষজন, আমি এটা দেখছি। সো ওদেরকে যখন কোনো ইভেন্টে দেখছি ওরা ভিতর দিয়ে অনেক একজনের সাথে ভালো দেখাইতেছে, বাট পিছনে যে বদনাম করে, মানে ইনফ্লুয়েন্সাররা, আই ডু বিলিভ যে ইনফ্লুয়েন্সাররা এরকম বদনাম করে না আর কি, মানে মেইন স্ট্রিম সেলিব্রিটিরা বেশি করে এই ব্যাপারটা। আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি যে কারিনা কাইসার আপু তো এখন আমাদের সাথে নাই, কিন্তু তারপরে দেখো তাকে নিয়ে যে মন্তব্যটা, যে বাজে মন্তব্যটা এখনো করে যাচ্ছে, তোমার কাছে কি মনে হয় এই যে পাবলিক এই ধরনের মন্তব্য করতেছে কেন? আমার আসলে এই ব্যাপারে কিছু বলা নাই, আমি অনেক স্পিচলেস এই ব্যাপারে, যে বাংলাদেশের মানুষ কতটা নিচে নামলে যে একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে নিয়ে এগুলো কথা বলতে পারে। এখন এই ব্যাপারটাকে কেউ পলিটিক্যাল বানাচ্ছে, কেউ তার খাবারের সাথে বানাচ্ছে, কেউ তার এনে একটা ব্লেম করতেছে, মানে যার যা ইচ্ছা তা ব্লেম করতেছে। অ্যান্ড এটার পিছনে সাইকোলজিটা হইতেছে অডিয়েন্স নিজের ইনসিকিউরিটির থেকে, তার নিজের লাইফ ইনসিকিউরিটি ঢাকার জন্য আরেকজন এসে দোষ দিতেছে। ভাই আপনি যে এসে অনলাইনে গালি দিচ্ছেন আরেকজন, আপনি আপনার লাইফে কিছু করতে পারেন নাই, এটা আপনার দোষ। আপনি এখন যদি আরেকজনের উপর ফ্রাস্ট্রেশন ঝাড়েন, সে তার লাইফে এমন কেমনে করলো, সে তার লাইফে এটা কেমনে করছে, এটা পুরো আপনার নিজের ব্যর্থতা। অ্যান্ড আমি এটার ব্যাপারটা নিয়ে খুব ভেরি স্যাড, মানে শি ওয়াজ দ্য নাইসেস্ট হিউম্যান বিং দ্যাট আই হ্যাড এভার মিট ইন মাই লাইফ। সে এত জলি মুডে ছিল, সে কোনো একটা রুমের মধ্যে গেলে যখনই মানে সবগুলো মানুষ হ্যাপি হয়ে যেত তার আশেপাশে দেখে। অ্যান্ড আমার আসলে এই ব্যাপারে আমি অনেক স্পিচলেস, আমার কিছুই বলার নেই। নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় মিথ্যা কথা কি ছিল? আমার সম্পর্কে শোনা সবচেয়ে বড় মিথ্যা কথা, একজন বলছে আমি গাঁজা খাই, সো এটা আমার সম্পর্কে শোনা সবচেয়ে মিথ্যা কথা। আমি কখনো গাঁজা খাইনি, নেভার। আচ্ছা ঠিক আছে, গাঁজা খাও না, কিন্তু অন্য কিছু কি খাওয়া হয়? হ্যাঁ, অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু গাঁজা খাই না। হ্যাঁ, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে হেইজি এখানে আসার আগে গুগলে কি সার্চ দিছে লাস্ট?
আমি এখানে আসার আগে গুগলে সার্চ করছিলাম কি সার্চ করছি মেবি উল্টাপাল্টা কিছু সার্চ করছি, আমি ভালো কিছু সার্চ করি না তেমন একটা। তুমি কি জীবনেও ভালো হবে না? দ্য অ্যান্সার ইজ নো। আচ্ছা, তুমি যদি শিক্ষামন্ত্রী হইতে পারতা কি করতা? আমি সবাইকে বলতাম পড়তে হবে, এটা বলতাম, না বললে কিন্তু হবে না। আচ্ছা, অনলাইনে ঢুকলেই দেখা যায় এই ইনফ্লুয়েন্সার ওই কোর্স করতেছে, সেই কোর্স করতেছে। আসলে এই কোর্স জিনিসটা তোমার কাছে কি মনে হয়? আমার মনে হয় কোর্স জিনিসটা অনেক ভালো যদি আপনি রাইট কোর্স করেন, লাইক মানে ইন্টারন্যাশনাল অনেক ভালো ভালো কোর্স আছে যেগুলোতে আপনি অনেক ভালো নলেজ মানে গেইন করতে পারেন অ্যান্ড ওইগুলো থেকে অনেক কিছু শিখতে পারেন। অ্যান্ড কোর্স ব্যাপারটার মানুষ স্ক্যাম হিসেবে দেখে, মানে এটা আমাদের মনে রাখতে হবে, কোর্স স্ক্যাম না, কিন্তু মানুষের মিথ্যা হোপ দেওয়া স্ক্যাম। লাইক বাংলাদেশে এরকম হোপ দেওয়া হয় যে আপনি কোর্স করে অনেক বড় লোক হয়ে যাবেন, আপনার লাইফ অনেক এটা হয়ে যাবে, সো এইগুলো স্ক্যাম। বাট কোর্স ব্যাপারটা স্ক্যাম না, কোর্স অনেক ভালো একটা জিনিস। ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাওয়ার একটা বেনিফিট আর গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যাওয়ার একটা বেনিফিট। ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাওয়ার বেনিফিট হচ্ছে অনেক মজা করা যায়, আর গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে যাওয়ার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে অনেক মজা করা যায়। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করছি। আপনি কাউকে টেক্সট করছেন কিন্তু সে আপনার টেক্সটের রিপ্লাই দিল না, সিন করে রেখে দিল, তখন আপনার কি করতে মন চায়? আমার সাথে এটা কেউ একটা তেমন করে না, সিন করে রাখে না, আমি অনেক সিন করে রাখি। এই জিনিসটা কেন সিন করে কেন ফেলে রাখেন? আমি আসলে রিপ্লাই দিতে মাঝে মধ্যে ভুলে যাই, মানে ইচ্ছা করে করি না, ভাব দেখা করি না, অ্যাকচুয়ালি আমার ভাব দেখানো কিছু নাই, সো মানে ভুলে যাই মাঝে মধ্যে। একটা সিচুয়েশন দিই আপনাকে, ধরেন আপনি একটা প্লেনে যাচ্ছেন, সেই প্লেনে আপনার গার্লফ্রেন্ড আছে, ধরে নিলাম কথিত গার্লফ্রেন্ড আছে, ধরে নিতে পারি না মাঝে মধ্যে। আমরা যা ধরে নিলাম কথিত গার্লফ্রেন্ড আছে, অ্যান্ড আপনাদের যে সিট কাটা ছিল সেই সিটে নোরা ফাতেহি বসে আছে। এখন আপনি কি করবেন? আপনার গার্লফ্রেন্ডকে বলবেন অন্য সিটে বসতে, আপনি কি নোরার সাথে বসবেন না কি করবেন? না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বসবো, নোরা ফাতেহির সাথে বসবো না। গার্লফ্রেন্ড বাইরে যাওয়ার পর তখন নোরা ফাতেহির সাথে বসবো। মানে মনে মনে খালি শয়তানি? হ্যাঁ, মনে মনে খালি শয়তানি? না না না, বাইরেও শয়তানি, মনে মনে না, মনে বাইরে দুই জায়গায় শয়তানি। আমি বললাম না আমি বেশি একটা ভালো মানুষ না। আচ্ছা, নেক্সট প্রজেক্ট কার সাথে দেখবো? নেক্সট প্রজেক্ট আমার অলরেডি একটা শ্যুট হয়ে গেছে আমার টিমের মানুষজনই, সো এটা ঈদের পর রিলিজ হবে। অ্যান্ড আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই, রিমিডি কস্টা নামে আমার একটা গান রিলিজ হচ্ছে। অ্যাকচুয়ালি এটা জারিফ কবিরের গান, আমি মিউজিক ভিডিওটা বানাচ্ছি। এটা আই থিঙ্ক এটা রিলিজ হওয়ার পর বাংলাদেশের মানুষ কিছু গ্রেট ভিজুয়াল দেখতে পারবে, নেভার সিন বিফোর কিছু ভিজুয়াল। এই গানটা সুপার অ্যামেজিং। আই হোপ রিমিডি কস্টা গানটা বের হওয়ার পরে এই ক্লিপটা বের হবে। অ্যান্ড যারা রিমিডি কস্টা অলরেডি শুনে ফেলছেন, এই ভিডিওটা দেখতেছেন, তারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট রিমিডি কস্টা অনেক একটা হিট গান হবে। আমি না আরেকটা জিনিস জানতে চাই হেজি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর টিকটকারদের মধ্যে হেজি কাকে পছন্দ করেন? এর আগে যাদের নাম বলছো তাদের নাম। আমি কাকে পছন্দ করি? করি না, আমি কন্টেন্ট ক্রিয়েটরদের তেমন হেট করি না কখনো। তাহলে কি টিকটকার? টিকটকারদের হেট করার কি আছে? ওরা তো ওদের মতো করতেছে, মানে দে আর লিভিং। আমি অ্যাকচুয়ালি লাইফে কাউকে হেট করি না, হয়তো কাউকে একটু কম পছন্দ করি, বেশি পছন্দ করি, বাট কাউকে কখনো হেট করি না জীবনে। থ্যাংক ইউ সো মাচ। হেট করলে আমি সত্যি বলে দিতাম, এতগুলো সত্যি কথা বলতে পারছি, একটা বলবো না। বাট এই ইভেন্টে একজন আসছে, তাদের জন্য মেজাজ গরম হইতেছে। তাকে কি আপনি ইনভিটেশন দিছিলেন? এই ইভেন্টে আপনাদের একটা কথা বলে, এই ইভেন্টে একজন আসছে, অনেক বড় একটা সেলিব্রিটি, তার ম্যানেজার একটা কামলা।